দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে বাংলাদেশের অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ এবং প্রয়োজনীয় সম্পদ সংগ্রহের জন্য যে টাস্কফোর্স গঠন করা হয়েছিল বাংলাদেশের সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অংশ হিসেবে, সেই টাস্কফোর্সের একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এটা হস্তান্তর করা হয়েছে। সেই রিপোর্টে কি থাকছে, অর্থাৎ আমাদের সামনের দিনের অর্থনীতির যে কৌশল সেটার ব্যাপারে এই টাস্কফোর্স কী পরামর্শ দিয়েছেন সেটা আমরা জানবো। দর্শক, এই টাস্কফোর্স গঠন করার পরে এটার নেতৃত্ব দিয়েছেন ডক্টর কে এস মুর্শিদ। তিনি সাবেক মহাপরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর। তিনি আমাদের সাথে আজকে উপস্থিত আছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডক্টর মুর্শিদ, আমরা আলোচনা শুরু করবার আগে বিটিভির একটা ছোট প্রতিবেদন আছে আপনাদের টাস্কফোর্স রিপোর্টের ব্যাপারে, সেটা একটু দেখে আসি। শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের জন্য গত 11 সেপ্টেম্বর 12 সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করে সরকার। এর সভাপতি হিসেবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDCর সাবেক মহাপরিচালক KAS মুর্শিদকে দায়িত্ব দেওয়া হয়। গঠিত টাস্কফোর্সের প্রতিবেদন গত 30 জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জানা যায়, প্রতিবেদনে ঘাটতি চিহ্নিত করে টেকসই ও কার্যকর পরিকল্পনা দিয়েছে টাস্কফোর্স। এক্ষেত্রে বর্তমান লিকেজগুলো চিহ্নিত করার পাশাপাশি কিভাবে সেগুলো সমাধান করা যায় সে বিষয়ে পরিকল্পনা দেয়া হয়। দেশের অর্থনীতি এখন যে জায়গায় আছে সেখান থেকে কিভাবে ফিরিয়ে আনা যায় তারও ধারণা দেয়া আছে প্রতিবেদনে। সেই সঙ্গে অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষি, শিল্প উৎপাদন, বাণিজ্য ও উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন বিষয় বিশেষ গুরুত্ব পায়। স্বল্প মেয়াদে সরকারকে পরিকল্পনা দেওয়া হয় যাতে আগামী 1-2 বছরের মধ্যে একটা ভালো ফলাফল দেখা যায়। পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে কিংবা সেখানে রিপ্লেস করা নয়, একটা স্বতন্ত্র পরিকল্পনার কথা বলা হয়েছে। সুশাসনের ঘাটতি আছে যেসব স্থানে সেগুলো তুলে ধরে লিকেজ বন্ধের পরিকল্পনাও দেওয়া হয়েছে টাস্কফোর্সের প্রতিবেদনে। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। ডক্টর মুর্শিদ, আপনি দেখলেন যে প্রতিবেদনটার ভেতরেও আপনাদের রিপোর্টের মূল বিষয়গুলো উঠে এসছে। আমরা একটু পেছন থেকে যদি বলেন যে টাস্কফোর্সটা যখন গঠন করা হলো, এটা কি উদ্দেশ্য এবং স্কোপ নিয়ে আপনারা করলেন, এবং তারপরে এটার ভিতর মূল কোন কোন বিষয়গুলো আপনারা দেখেছেন? টাস্কফোর্স কাজ যখন শুরু করি 4 মাস হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো তখন উপদেষ্টা মহোদয় প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ খবর দিলেন যে আমরা একটা টাস্কফোর্সের কথা ভাবছি। সেখানে আমাদের আসলে মূল উদ্দেশ্যটা খুব অল্প কথায় উনি খুব স্পষ্ট করে দিলেন, যেটা ওনার স্বভাব সুলভ আচরণ। তো উনি যেটা বললেন যে দেখো, আমরা এখন যে অবস্থায় এসে পৌঁছেছি, এখানে সমস্যা যেমন আছে অপরচুনিটিস তেমন আছে, এবং অপরচুনিটিস যদি আমরা দেখি তাহলে এখানে একটা পলিটিক্যাল ইকোনমিক স্পেস তৈরি হয়েছে। অতীতে আমরা দেখেছি অনেক ভালো ভালো ইনিশিয়েটিভ আমরা হাতে নিয়েছি, কিন্তু সেটাকে ঠিক ফলপ্রসূ করার মতো অবস্থায় নিয়ে যেতে পারিনি নানা কারণে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে স্বার্থান্বেষী মহলের বাধা। হ্যাঁ, ছোট জিনিস হোক, বড় জিনিস হোক, ছোট প্রকল্প হোক, বড় প্রকল্প হোক, আমরা এখন দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট যে নানা জায়গা থেকে বাধা চলে আসে। এখন সেই বাধা যে নেই তা না, এখনও আছে সেই বাধা, কিন্তু কিছুটা কমেছে, কারণ এখানে রাজনৈতিক বাধাটা এখানে তেমন নেই, কিন্তু অন্যান্য ধরনের বাধা এখনও আছে। স্বল্প মেয়াদে বা মধ্যমেয়াদে অ্যাকশনেবল, লো হ্যাঙ্গিং ফ্রুট আমরা কিছু আইডেন্টিফাই করতে পারি, যেটা দ্রুত বাস্তবায়ন করা, যেটা প্র্যাগম্যাটিক হবে, যেটা দ্রুত বাস্তবায়নযোগ্য হবে, এবং যেটার গণস্বার্থটা যেখানে একটা
কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। তো এইটা ছিল মোটামুটি আমাদের ম্যান্ডেট। আর একটা হুঁশিয়ারি ছিল যে লুক, দিস ইজ নট এ প্ল্যান। আমরা তো একভাবে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় গিয়েছিলাম, সেটা স্থগিত করা হয়েছে। স্থগিত করা হলো, রাইট। তো আমাদের একাধিক মিটিংয়ে আমরা ডিসাইড করলাম যে ওই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে এই পলিটিক্যাল স্পেসটাকে লেভারেজ করা, অ্যাকশনেবল, যতটা প্র্যাগম্যাটিক হওয়া সম্ভব সেটার দিকে একটা কঠোর দৃষ্টি রাখা, এবং সহজলভ্য যদি ইনিশিয়েটিভ ইন্টারভেনশন থাকে সেগুলোকে প্রাধান্য দেওয়া। তার মানে এটাই যে এক্সস্টিভ হবে তা না, এর বাইরেও অনেক জিনিস আছে যেগুলো আসলে অতটা সহজলভ্য নয়, এবং ইনফ্যাক্ট আমাদের দেশের কনটেক্সটে কোনো কিছুই সহজলভ্য নয়। যেটা আমরা মনে করি সহজলভ্য সেটাও অর্জন করতে যথেষ্ট পরিশ্রম। এখন যদি মোটা দাগে আপনাকে জিজ্ঞেস করি, যদিও আপনারা বলেছেন যে খুব বড় আকারে না, প্রফেসর ওয়াজিদুদ্দিন মাহমুদ আমাদের সবারই শ্রদ্ধেয় ব্যক্তি, তো কিন্তু রিপোর্টটা তো বেশ বড়, প্রায় 500 পৃষ্ঠার বেশি রিপোর্টটা। তো আসলে যদি কিছু হাইলাইটস বলেন যে আপনারা কয়েকটি, যেটা আমাদের দর্শকরা চিন্তা করতে পারেন যে কোনগুলোকে আপনারা বিশেষভাবে দেখতে বলেছেন। হচ্ছে যে আমরা যেটা হয়, একটা ট্র্যাডিশনাল সেক্টরাল বিভাজন থাকে, হ্যাঁ, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো ট্র্যাডিশনাল একটা বিভাজন আছে সেটা। আর এছাড়া ক্রস কাটিং ইস্যুস যেগুলো আমরা বলেছি, ক্রস সেক্টরাল বা ক্রস কাটিং ইস্যুসগুলো, সেগুলোর উপরে আমরা নজর দিই। এই দুভাবে পার্ট 1 পার্ট 2 করে এটা ভাগাভাগি করা আছে। এবং এখানে নতুন নতুন কিছু জিনিস এখানে ওই নন ট্র্যাডিশনাল আমি বলবো, যেটা এখানে যোগ দিয়েছি আমরা, সেটা হচ্ছে যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এবং একটা ডিজিটাল থ্রাস্ট কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে বেশ যথেষ্ট আলাপ হয়েছে। যথেষ্ট বলা যাবে না, তবে বেশ জটিল কমপ্লেক্স আলাপ এখানে আমরা করেছি আমাদের এই রিপোর্টে। কারণ আমরা ভেবেছি যে অনেক জিনিস এখানে আছে, এবং বর্তমান কনটেক্সটে আমাদের যদি দ্রুত এগিয়ে যেতে হয়, আমাদের টেকনোলজি এবং ডিজিটাল টেকনোলজি এই দুটো ছাড়া কিন্তু উপায় নাই। হ্যাঁ, আরেকটা জিনিস আছে গভর্নেন্স। এখানে আমরা একটা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইকোনমিক গভর্নেন্স, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল গভর্নেন্স। তো সেখানে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি যে ইনস্টিটিউশনাল গভর্নেন্সে একটা কাইন্ড অফ এ রাফ মডেল তৈরি করা, যে আমাদের ইনস্টিটিউশনসগুলো যেগুলো আমরা অনেক সময় জানি যে খুব ভালো একটা অবস্থায় নেই, সেগুলোকে পুনরুজ্জীবিত যদি করতে হয়, প্রথমত করা যাবে কি না আমি ডোন্ট নো, যদি মনে করি যেটা আমাদের অন্তত চেষ্টা করতে হবে, সেটা করার জন্য একটা খসড়া মডেল আমরা প্রস্তাব করেছি। আর ইকোনমিক গভর্নেন্সে যেটা আমরা বলার চেষ্টা করেছি যে এখানে অনেকগুলো পলিসি বাধা নিষেধ আছে, কিছু আছে ওভার রেগুলেশন, কিছু আছে আন্ডার রেগুলেশন। একটি যদি উদাহরণ দেন, যেমন ধরুন আমরা যেটা বলেছি যে ওয়ান স্টপ সার্ভিসের কথা, এটা আমরা অনেক দিন ধরে আলোচনা করি, কিন্তু এখানে ডুপ্লিকেশন অফ ম্যান্ডেট আছে, অনেকগুলো প্রতিষ্ঠান একই কাজ করছে, কেউ এফিশিয়েন্ট এটা করছে না। তো এগুলোকে একটা কোহিরেন্ট একটা অবস্থায় আনা। অনেক এখন শুনছি যে মার্চ মাসে এটা চালু হবে, যদি ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই চালু হওয়ার কথা ছিল, এটা বোধহয় মার্চ মাস থেকে ওয়ান স্টপ সার্ভিস চালু হবে। না, ওয়ান স্টপ সার্ভিস আছে, থিওরিটিক্যালি ইট এক্সিস্টস, কিন্তু চালু করা যায় 4টা বা 5টা এন্টিটিকে বলা হয়েছে আপনার সবাই ওয়ান স্টপ সার্ভিস। হ্যাঁ, এটা মানে ওয়ান স্টপ সার্ভিস ইন 5 প্লেসেস বা 4 প্লেসেস। আচ্ছা, না প্ল্যান তো ছিল এটা বিডা আন্ডারে হবে। হ্যাঁ, সেটা হয়নি, এখন যদি আমরা সেটা করি সেটা হতে হবে। তবে সেখানে শুধু যে ওয়ান স্টপ সার্ভিসকে এটাকে মিনিংফুল এবং শক্তিশালী করতে হলে এখানে অলরেডি অনেকখানি কাজ হয়তো এগিয়েছে, যে একটা অনলাইন একটা ডেটাবেস থাকবে, অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে, অনলাইন সব কিছু জমা দেওয়া যাবে এবং অনলাইনে আমি অ্যাপ্রুভালটা পেয়ে যাব। কিন্তু এটাও যে সমস্যাটা দানা বাঁধে এইসব ক্ষেত্রে, যে এটা মনিটরিংয়ের দায়িত্বে কে, সেটা অনেক সময় ক্লিয়ার না, এটা মনিটরড হচ্ছে কিনা, এটা কি রিয়েল টাইম ডেটা কিনা। হ্যাঁ, এটা যদি এখানে কোনো গ্রিভান্স থাকে, এই গ্রিভান্স রেজলিউশনের মেকানিজমটা কি। তো সেখানে আমরা সাজেস্ট করেছি, শুধু এই ক্ষেত্রেটাই জেনারেলি আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেখানে রিফর্ম প্রয়োজন বলে মনে করি, সেখানে আমরা মনে করেছি যে একটা রিয়েল টাইম একটা অনলাইন ড্যাশবোর্ড থাকা উচিত, যাতে করে শুধু যে টপ ম্যানেজমেন্ট এটা মনিটর করবে তা না, সাধারণ মানুষ, জার্নালিস্ট, সিটিজেন্স, ইউথ, ইনভেস্টাররা আমরা সবাই গিয়ে দেখতে পারি
এটা কি অবস্থা, রিয়েল টাইমে কি অবস্থা। এবং এটা আমার মনে হয় যদি করতে পারি, এটা আমাদের দিস উইল টেক আস টু দ্য নেক্সট লেভেল। তারপরে যে সমস্যা থাকবে না তা না, বাট আমাদের তো এটা একটা ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসেই এগোতে হবে। এটা করে দেখতে হবে কোথায় কোথায় ফার্দার লুপ হোল আছে, সেটা প্লাগ করা যায় কিনা। একটা বড় বিষয় তো আমরা সবাই স্বীকার করেছি যে অর্থনৈতিক পরিস্থিতি খুবই জটিল ছিল। এটা আগের থেকে 2022 থেকে এটা স্পষ্টভাবে বের হয়ে এসছে, এবং এখন তো মানে গত 1 বছর ধরে এটা তো খুবই খারাপ পরিস্থিতির ভিতরে গেছে। এখন সেই আমার অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানোর দিকে অনেক মনোনিবেশ করতে হচ্ছে। আপনাদের এই রিপোর্টের কি একটা হলো ম্যানেজমেন্টের বিষয়, যে আমার এখনকার ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা কি হবে, আর একটা হলো কাঠামোগত যে দুর্বলতা আছে সেইগুলোকে দূর করার বিষয়। দুটোর মধ্যে সামঞ্জস্য কতখানি আছে বা কোন জায়গাটায় আপনারা চিন্তা করছেন? দুটো তো খুবই মানে সম্পৃক্ত একটা সাথে একটা। বর্তমান ম্যানেজমেন্ট যেটা হচ্ছে যে ইটস ইন এ ওয়ে, এটা আমি বলবো নন ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ। যে এই ম্যানেজমেন্টটা যদি এই পলিসিসগুলো যদি আমরা নিতে হতো, এটা আগে কেন না হলো না? এখানে একটা ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্টের ফেলিয়ার। তো এখন একজনকে আমরা দিয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে, উনি উনার উদ্যোগে এগুলো করাচ্ছেন, তাই না? এটা নাথিং টু ডু উইথ মাই ইনস্টিটিউশন। বাংলাদেশ ব্যাংকের মতো একটা জায়গা বা এনবিআর এর মতো একটা জায়গা, তাদের তো নিজস্ব ইনস্টিটিউশনাল কিছু ক্যাপাসিটি থাকা দরকার, যারা বলবে যে লোক দিসা এই কনটেক্সট, এই আমাদের গবেষণা এটাই বলছে, এই ধরনের পলিসিজ এখন আমাদেরকে নিতে হবে বা এটা নিয়ে অন্তত আলাপ আলোচনা করতে হবে সবার সঙ্গে। তো দিস ইজ নট ইয়েট ভিজিবল, হ্যাঁ, তাই না? তো এটা আমার রিইনস্টেট না, ইনস্টেট করতে হবে, কারণ এটা কখনোই ছিল না। না, কিছু উদ্যোগ যেমন আমার মনে পড়ে যে কেন্দ্রীয় ব্যাংকে একসময় পলিসি অ্যানালাইসিস ইউনিট করা হয়েছিল, এখনো আছে কাগজে কলমে সেটা। তারা ভালো গবেষণা করছিলেন, কিছু সাজেশনও দিতেন, কিন্তু তারপর এই গতি কিন্তু কমে গেছে। তো সেই প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে আপনারা জোরদার করার কথা বলেছেন। সেখানে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা, তাই না? এখানে ক্রিটিক্যাল যে ইকোনমিক গভর্নেন্স ইনস্টিটিউশনসগুলো আছে, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, এগুলো, তারপর যারা ইনভেস্টমেন্টের সাথে জড়িত সম্পৃক্ত, এগুলোকে তো আমার একটা মিনিমাম জায়গায় আনতে হবে। হ্যাঁ, তো যেটা হয়, যেটা বলছিলাম, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবই কিন্তু ছিঁড়ে ফোটাভাবে হচ্ছে। যেমন এনবিআর অনেক কিছু হয়েছে যেটা অনলাইনে এখন করা যাচ্ছে, কিন্তু প্রোগ্রেস ইজ ভেরি স্লো। এবং এখানে মনে হচ্ছে যে এমন ওই উইলটা অতটা আমরা রিফ্লেক্টেড হতে দেখি না সবসময়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যারা ক্লায়েন্ট, আমার যারা স্টেক হোল্ডার, যারা ইউজার, তারা তো আমাকে ভালো বলছে না। না, সেখানে সেটাই কিন্তু সবচেয়ে বড় ক্রাইটেরিয়া। আর সব ক্রাইটেরিয়া আমি বাদ দিই, আমার ইউজার আমাকে ভালো বলছে কিনা, আমার গ্রাহক আমাকে ভালো বলছে কিনা। মানে আমি যদি ব্যাখ্যা করে বলি যে যারা বিনিয়োগ দেখছেন তাদের কাছে বিনিয়োগকারী ক্লায়েন্ট, যা এনবিআর এর কাছে করদাতারা ক্লায়েন্ট, সো তাদের সাথে যে গ্যাপটা থেকে যাচ্ছে সেই বিষয়ে আপনি প্রিসাইসলি হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের ক্লায়েন্ট হচ্ছে আদার ব্যাংকস, এবং আমরা সবাই ইনফ্যাক্ট, কারণ সবাইকে এফেক্ট করে। তো কাজেই ওই এলিমেন্টটাকে যদি আমরা গুরুত্ব না দিই, যে আমার আসলে ইউজার ফিডব্যাক কি বলছে, আমি এটাতে রেসপন্ড করছি কিনা, এই রেসপন্সিভনেসটাকে মনিটর করবে, এটা খুবই ক্রিটিক্যাল। আমি যদি সংক্ষেপে আপনাকে এটা সামারাইজ করি, 3টা জিনিস। আপনি প্রথমে বলছেন যে একটা এভিডেন্স বেসড নীতি নির্ধারণ, মানে আমি তথ্য উপাত্তের ভিত্তিতে নীতি নির্ধারণ হচ্ছে কিনা, এটার মধ্যে স্বচ্ছতা আছে কিনা, সবাই যেন দেখতে পারে কি পরিস্থিতি হচ্ছে। আর 3 হলো আপনি জবাবদিহিতার কথা বলছেন, যে যারা সত্যিকার অর্থে মালিক, যেমন অর্থ মন্ত্রণালয়ের কথা আমরা বলি যে জনগণই এই অর্থের মালিক, তাদের কাছে এটা জবাবদিহি আছে কিনা, যে অর্থ কিভাবে, মানে এটা একটু কথায় থেকে যায়। তো আমরা এখানে স্পেসিফিক জিনিস সাজেস্ট করছি, যেমন ইউথের উপরে আমাদের একটা চ্যাপ্টার আছে, ইউথ অ্যান্ড সিটিজেনশিপ। আমরা বলছি যে ইউথ এখন একটু ছত্রভঙ্গ এই অর্থে যে ওরা রাজনীতি দেখছে, রাস্তায় দাবি দাওয়া দেখছে, কিন্তু প্রোঅ্যাক্টিভলি বা একটা প্রোডাক্টিভ জায়গা থেকে আমি যে অ্যাক্টিভিজম করব, সোশ্যাল ইস্যুস নিয়ে, ইকোনমিক ইস্যুস নিয়ে, অন্যান্য ইস্যুস নিয়ে যেগুলো আমাদেরকে এফেক্ট করছে, সেই জায়গায় ইউথ ইজ অ্যাবসেন্ট। এখন আমরা যদি এই অ্যাক্টিভিজম, নিউ এনার্জি, হ্যাঁ, ফ্রম দ্য ইউথ, ফ্রম জেন জি, এই এনার্জিটাকে আমাদেরকে যদি চ্যানেলাইজ করতে হয়, তাহলে এইভাবে করলে পরে সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। কারণ এই ইউথ যে মনিটরিংটা, যে ওভারসাইটটা দিতে পারবে,
অন্তত এই ইন্টারিম গভর্নমেন্টের স্টেজে আর কেউ কিন্তু দিতে পারছে না। নিশ্চয়ই আমরা দেখেছি যে আপনাদের রিপোর্টে আপনারা যুব এবং জনতা দুজনের কথাই বলেছেন ওভারসাইট ফাংশনের জন্য, অর্থাৎ তারা এই বিষয়গুলোকে পর্যবেক্ষণে রাখবেন। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমরা বিরতির পরে ফিরবো। আমরা আরও দীর্ঘ পরিসরে আলোচনা করব যে আমাদের সামনের দিনের অর্থনৈতিক কৌশল নির্ধারণে টাস্কফোর্স কী বলছেন। আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আবার আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আজকে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের সামনের দিনের যে অর্থনৈতিক কৌশল সেটা কেমন হবে তার নির্ধারণের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল। সেই টাস্কফোর্সের প্রধান ডক্টর মুর্শিদ, ওনার সাথে আমি কথা বলছিলাম। ডক্টর মুর্শিদ, আপনি বিরতির আগে বলছিলেন যে আপনি কোন বিষয়গুলোকে জোর দেন, সেখানে আপনি অবশ্যই তথ্যপাত্রের ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের কথা বলছিলেন, আপনি জবাবদিহিতার কথা বলছিলেন এবং আরও বেশি সম্পৃক্ত স্বচ্ছতার কথা বলছিলেন। আপনি বলছিলেন যে আমরা এমন কিছু পরামর্শ আপনাদের কাছ থেকে পেয়েছি যেগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। সেরকম যদি 2-3টি উদাহরণ দেন যে আমরা কোন কোন বিষয়গুলোকে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বলছেন বাস্তবায়ন করতে। 500-550 পাতার একটা কিতাব এটা, তো এখানে অনেক জিনিস আছে, অনেক রেকমেন্ডেশন আছে, কিন্তু এখান থেকে আমরা যেগুলো মনে করেছি যে সবচেয়ে বেশি জনস্বার্থের সাথে সম্পৃক্ত এবং কিছু জিনিস দৃশ্যমান করা দরকার। আমাদের একটা যুক্তি হচ্ছে যে দেখুন, এই ইন্টারিম গভর্নমেন্টের আসার কারণে মানুষের মধ্যে একটা আশা জেগেছে, একটা অ্যাসপিরেশনাল একটা জায়গা তৈরি হয়েছে, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যে মানুষ একটু হতাশার দিকেও চলে যাচ্ছে, কারণ দৃশ্যমান কোনো কিছু অর্জন হচ্ছে না। হয়তো হচ্ছে, অনেক কিছুই হচ্ছে যেটা আমাদের অগোচরে, তাই না? কারণ আসলে দৃশ্যমান মানেটাই বা কি। এখন এটা তো ঠিক যে 1 মাস আগের সাথে তুলনা করলে এখন পরিস্থিতি অনেকখানি স্টেবল, তো কাজেই হচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিস বোধহয় দৃশ্যমান করারও বিষয় আছে, বিশেষ করে স্বার্থ যেখানে গভীরভাবে ইনভলভড। আমরা কিছু বলেছি পরীক্ষামূলকভাবে কিছু কাজ হাতে নেওয়া, এক্ষুনি বলতে যত তাড়াতাড়ি সম্ভব। সেখানে বলেছে একটা পাবলিক হসপিটালকে আমরা রিফর্ম করার চেষ্টা করি। হ্যাঁ, এখন আমরা যখন হসপিটাল নিয়ে কথা বলি তখন আমরা ওভারঅল হেলথ সেক্টর নিয়ে আলাপ শুরু করে দিই, সেখানে হাজার হাজার সমস্যা। তো কাজেই আমরা একটা হাসপাতাল নিয়ে এটাকে রিফর্ম করার জন্য একটা উদ্যোগ নিতে পারি। এটা কেমন হতে পারে যদি এটা ধরুন, আমার কাছে আসলে মনে হয়েছে সিঙ্গাপুরের কথা। হসপিটালের রিফর্ম বলতে হ্যাঁ, একটা হাসপাতাল ধরো, আমার কাছে মনে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ বা মেডফোর্ড। এখানে আমাদের দেখতে হবে যে টপ ম্যানেজমেন্টের কারা আছেন, এনারা কি প্রফেশনাল নাকি এনারা জেনারেলিস্ট। এখানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে তো আজকাল খুব সফিস্টিকেটেড একটা ফিল্ড, এখানে এই ধরনের লোকজন আছে কিনা। আমাদের দেখতে হবে এনাদের বোর্ডে কারা আছে। এখানে আমাদের একটা ভালো একটা ওভারসাইট দেওয়ার মতো দক্ষ একটা বোর্ড আমরা এখানে দিতে পেরেছি কিনা। আমার মনে হয় এইগুলো দেখে এখানে আমরা খুব শীঘ্রই, যেমন ব্যাঙ্কগুলোতে আমরা করেছি, বোর্ড বদলে দিয়েছি, ম্যানেজিং ডিরেক্টর, সেভাবে এসব জায়গায় আমরা করতে পারি যদি প্রয়োজন হয়। আমি জানি না, হয়তো তারা খুবই ভালো, উই ডোন্ট নো, কিন্তু এটা ইমিডিয়েটলি করা যায়। তারপরে করা যায় যে এখানে আমরা একটা বলেছি অ্যান্টি গুন স্কোয়াড। আমরা জানি যে এই পাবলিক স্পেসগুলোতে এই অপরাধী চক্রগুলো খুবই স্বয়ংক্রিয়। আমাদের এই কনটেক্সটের জন্য আমাদের কী ধরনের একটা অপারেশন করা দরকার।
এটা সেটা র্যাব কেমন না, হতে পারে? এটা র্যাব না, এটা সাম কাইন্ড অফ বা পুলিশও স্পেশালাইজড র্যাব, পুলিশও না, কিন্তু কি হতে পারে এটা নিয়ে আলাপ হতে পারে। যেমন আপনি কি আরেকটা বাহিনী তৈরির কথা বলছেন কিনা? হয়তো বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে একটা বাহিনী তৈরি করা, কিন্তু এটার এগেইন ওভারসাইটটা উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আমি দেখেছি যে আপনাদের রিপোর্টে আপনারা লিখেছেন যে এটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানিকেও এমপ্লয় করা যায়, সেইটা করা যেতে পারে। এখানে একই রকম ভাবে প্রশ্ন আসবে। আমরা দেখেছি যে এর আগে যখন বিভিন্ন সময় সেনাবাহিনীকে বিভিন্ন অফিসে নিয়োগ করা হতো, পাসপোর্ট অফিসের কথা আমাদের মনে আছে, তখন এই ধরনের পরিষেবা অনেক সহজতর হয়েছে, নিয়ম মেনে যাওয়া, সিরিয়ালগুলোকে মেনটেন করা, সেগুলো ইমপ্রুভ করে। তো আমরা সাময়িকভাবে আমরা প্রায়ই দেখেছি যে এর আগে অতীতে জনগণ দাবি করেছে যে সেনাবাহিনীকে ট্রাফিক কন্ট্রোলে নামায় দিলে গাড়ি অনেক না, সেটা হবে না, সেনাবাহিনীর দায়িত্ব তো সেটা না। কাজে এখানে একটা আসলে প্রফেশনাল গ্রুপ লাগবে যারা রাত দিন এটা নিয়ে চিন্তা করবে যে কোথায় কি কোন অপরাধী চক্র সক্রিয় হচ্ছে, এদেরকে মনিটর করা, অবজার্ভ করা, এইটা লাগবে। একসময় র্যাব কিন্তু খুব ভালো রোল প্লে করেছে। হ্যাঁ, টেরোরিজম, অ্যান্টি টেরোরিজমের যে রোল ছিল র্যাবের, দে ডিড এ ভেরি গুড জব অ্যাট দ্যাট টাইম। কিন্তু এটা আস্তে আস্তে ওরা যখন এদের মূল কর্মকাণ্ড থেকে ওরা সরে গেল এবং বিভিন্ন কারণে তাদেরকে পথভ্রষ্ট হতে হলো বা হয়ে গেল, তখন থেকে এটা একটা সেই অর্থে একটা ইফেক্টিভ প্রতিষ্ঠান হিসেবে সাধারণভাবে আমি এখন যেটা বুঝি যে সরকারি পরিষেবার এই অফিসগুলোতে আমি এখন একটা হয়তো বিশেষ ব্যবস্থা চলছে, কিন্তু এখানে আনসার বাহিনীকে এই ধরনের দায়িত্বগুলো দেওয়া হতে পারে। এমনকি কয়েকটা বাহিনী, ইনফ্যাক্ট 2-3টা, একটা প্রাইভেট সেক্টর, একটা সরকারি সেক্টর, বিভিন্ন থেকে একটা কম্পিটিশনও থাকতে পারে এর মধ্যে। কিন্তু এটা করাটা খুব দরকার। এগেন এটাকে আইটারেটিভ ভাবে আমাদেরকে একটু দেখতে হবে, শুরু করে দেখতে হবে কোথায় সাকসেসফুল হচ্ছে কোথায় না, এটারও একটা মনিটরিং লাগবে। এখানেও আমার মনে হয় ইউথ অ্যান্ড সিটিজেন্স প্ল্যাটফর্ম ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট ওভারসাইট রোল। না, নিশ্চয়ই আমার মনে হয় যে ওইটা একটা বড় বিষয় থাকবে, কারণ আমরা দেখেছি এই ধরনের উদ্যোগ অনেক সময়ই হলো পরবর্তীতে গিয়ে আপনি যেটা বলছিলেন যে র্যাবের ক্ষেত্রেও হয়েছে বা অন্যান্য জায়গায়, যে এটাকে কলুষিত করা হয় রাজনৈতিক বা সেই আর এই হসপিটালের কেসে এবং অন্যান্য কেসেও আমাদের ওই একই সলিউশন, যে ডিজিটালি আমাকে রিয়েল টাইমে আমার ইনফরমেশন থাকতে হবে, আমার পেশেন্টরা, আমার যারা ইউজার, তারা যেন ওখানে অবজার্ভ করতে পারে, গ্রিভান্স থাকলে গ্রিভান্স দিতে পারে, এবং এগুলো দেখভালের একটা সিভিক প্ল্যাটফর্ম থাকবে। অনেক ধরনের সংস্কার কার্যক্রমের ভিতর দিয়ে যেটা গেছে, এখানে আপনি বলছেন যে ইনস্টিটিউশনাল কিছু সংস্কারের কথা আপনারা বলছেন, ইকোনমিক রিফর্মের কথা আপনারা বলেছেন। এই ইনস্টিটিউশনাল যেই রিফর্মগুলোর কথা আপনারা বলেছেন, এখন যেই রিফর্ম প্রক্রিয়া চলছে, হ্যাঁ, সেই রিফর্ম প্রক্রিয়ার সাথে এটা কতখানি সামঞ্জস্য আছে বা আপনারা আলোচনার ভিতরে গেছেন কিনা? যেমন যেই হাসপাতালের কথা আপনি বললেন, স্বাস্থ্য নিয়েও তো একটি কমিশন গঠন করা হয়েছে, এই জায়গাটাতে সামঞ্জস্যটা কতখানি হবে? সেগুলো তো সামঞ্জস্য করার মতো অবস্থায় তো আমরা নেই। কাজে এটা করতে হবে একটু উপরের লেভেল থেকে, ওনারা কী জিনিস নিয়ে আসবেন, কারণ স্বাস্থ্যতে অনেক সমস্যা, তো কাজে এখানে হয়তো এটা ওনাদের চোখেও পড়বে না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে উই হ্যাভ টু স্টার্ট সামওয়্যার, ছোট করে হলেও শুরু করা প্রয়োজন। বিশাল আয়োজন নিয়ে যদি আমরা পরিকল্পনা করি, সেটা কখনো ফলপ্রসূ হতে দেখিনি। ছোট জিনিসও যেখানে আমরা পারি না ঠিকমতো করতে, আমরা চেষ্টা করি না কেন, এরকম 2-4টা জিনিস হাতে নিয়ে আমরা লেট আস প্রুভ দ্যাট ইট ক্যান বি ডান। অন্তর্বর্তীকালীন সরকার একটা দৃষ্টান্ত রেখে যাবেন, যেই দৃষ্টান্তটা পরবর্তীতে রাজনৈতিক সরকার যখনই আসে নির্বাচনের পরে, এবং তাদের উপর একটা প্রেশারও হবে। এরা 5 মাস 6 মাস 1 বছর করে দিল একটা জিনিস, হ্যাঁ, আর রাজনৈতিক সরকার তখন কি করে বলবে যে আমরা করতে পারবো না। তো এটা আমার মনে হয় একটা সত্যিকার একটা গেম চেঞ্জার হতে পারে। হ্যাঁ, এখানে অনেক জিনিস আছে, যেমন বুড়িগঙ্গার কথা আমরা বলেছি, ভেরি ডিফিকাল্ট জব, হ্যাঁ, কিন্তু এটা তো আর অপেক্ষা করা যায় না। একটা বিরতিতে যাচ্ছি, আমার আরও বেশ কিছু জিনিস জানার আছে, আমি নিশ্চিত যে জনগণও, যারা দর্শক আছেন, তারাও আপনার কাছ থেকে শুনবেন। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, আমরা আলোচনায় ফিরবো, আমাদের সাথে থাকবেন। এটা দাও। একা লইতে পারবেন তো? মজা করো মিয়া, বাইতে বিশেষ কুটুম আইছে মনে হয়। পারুরে দেখতে আসবো। হ্যাঁ, ওর বয়সটা জানি কত হইল? আরে ক্লাস 7-এ পড়া মেয়ে, ওর বয়সই বা কত হবে? বাচ্চা মেয়েটারে বিয়ে দিচ্ছেন, আপনি কেমন মানুষ?
পাত্র ভালো, সমস্যাটা কই? পুরাটাই সমস্যা। ওর বয়স তো এখনো 18 হয় নাই। মাইয়াজার টেনশন তার, এত কথা কওনের কিছু নাই। দাও মাছ ঢুকাও। আপনার কাছে মাছ বেচুম না, 18 হয় নাই এখনো। 18 হয় নাই, 18 হইব। কবে হবে? বাল্যবিয়ে রুখতে এক হয়েছে সারা দেশ। যেখানেই থাকুন প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। খবর দিন স্থানীয় প্রশাসনকে। কল করুন 109 নম্বরে। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলো তালে তালে। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির সম্ভাবনা, এর গতি প্রকৃতি এবং চ্যালেঞ্জ নিয়ে। আমার সাথে আজকে আলোচনায় আছেন আমাদের অর্থনীতির যে কৌশল পুনর্নির্ধারণের জন্য যে টাস্কফোর্স গঠন করা হয়েছিল তার প্রধান ডক্টর কে এস মুর্শিদ। ডক্টর মুর্শিদ, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে আপনি বলছিলেন যে আপনি কিছু দৃষ্টান্ত স্থাপন করে যেতে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে। এখন পর্যন্ত গত 6 মাসে অর্থনৈতিক ক্ষেত্রে, অন্য জায়গায় আমি বলছি না, অর্থনৈতিক ক্ষেত্রে যে এই ধরনের নীতি নির্ধারণী প্রক্রিয়া হয়েছে, আপনি যেগুলো বলছেন যে স্বচ্ছতা, জবাবদিহিতা, আলোচনার ভিতরে কিছু নতুন উদ্যোগ যেটা আগে হয়নি, এইটা কতখানি এখন দেখছেন যেটা আপনাকে আর একটু আশাবাদী করবে যে আপনাদের এইগুলোকে করার ব্যাপারে তারা অনেক আগ্রহী হবেন বা তারা সেইটাকে করার জন্য রেডি আছেন? আমাদের অর্থনীতিতে IMF এর প্রভাব আছে, কারণ আমরা জানি যে অনেকগুলো কন্ডিশনালিটিস আছে যেগুলো না নিলেও বিপদ, নিলেও বিপদ, এরকম একটা উভয় সংকটের মধ্যে আমরা আছি। তারপরেও হ্যাঁ, আলোচনা করা যেত, আলোচনা করে যে খুব বেশি লাভ হতো মনে হয় না। তবে এখানে আমাদের হাত পা একটু বাধা আছে বলে আমার ধারণা। তারপরেও হয়তো অ্যাট দ্য মার্জিন কিছু কিছু জিনিস করা যেত। যেমন আমার মনে হয় যে ইনফ্লেশন নিয়ে শুধু মনিটারি পলিসি দিয়ে তো আর এগোনো সম্ভব নয়। সেখানে অ্যাট দ্য সেম টাইম আমার যে রিয়েল সেক্টরসগুলো, সেগুলোকে উজ্জীবিত করার জন্য আমার যদি সাইড বাই সাইড ইন প্যারালেল কিছু কর্মকাণ্ড না থাকে, তাহলে এটা তো কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থেকে যায়। তো এই ধরনের জিনিস আছে। কিন্তু তারপরে আমি বলবো যে এখানে অনেক জিনিস আছে যেগুলো আমরা কিন্তু করতে পারি, যেটা পারছি না, বা এখন ব্যাট বাড়ানো নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, কিছু কিছু জায়গায় কিছু রিভার্সালও হচ্ছে মনে হয়। কিন্তু অনেক জায়গায় আছে যে কেউ আলাপও করে না। যেমন FDI-কে লিবারালাইজ করা হেলথ সেক্টরে, এটা কেন করা? এটা তো জাস্ট একটা পলিসি চেঞ্জ, এখানে তো আর কিছু করতে হচ্ছে না, তাই না? এটা কেন করতে পারবো না? বা এরকম আরও যে জিনিস আছে কিছু, সেগুলো আমরা ইমিডিয়েটলি করে ফেলতে পারি। হ্যাঁ, রেগুলেটরি এনভায়রনমেন্ট যেগুলো নিয়ে সমস্যা হচ্ছে, সেখানে তো আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি। সেখানে রাজনৈতিক ইচ্ছা থাকে এর সবচেয়ে বড় ফ্যাক্টর, আর অন্যদিকে থাকে যে যারা বর্তমান সিচুয়েশনের থেকে একটু লাভবান হন, তারা হতে দিতে চান না। তো এইটা তো সমস্যাটা আর কি। তো সেখানে এখন এক সময় এসছে যে এই সরকারকে একটা বলিষ্ঠ একটা সিগন্যাল দেওয়া, কারণ এরা যদি না পারে আমরা আর কোথায় যাব? সম্পদ সংগ্রহের ক্ষেত্রে আপনারা কি ধরনের প্রস্তাব দিয়েছেন এই সরকারের জন্য, বা সামনে, আমি মনে করি যে সামনের নির্বাচিত সরকারও আপনাদের অনেক পরামর্শ ব্যবহার করতে পারবেন, এটা আপনারা মনে করেছেন? না, কিছু কিছু জায়গা আছে যেখানে অপরচুনিটি আছে। যেমন আমরা কার্বন ক্রেডিটের দিকে একেবারে তাকাই না। অনেক দেশ আছে, অনুন্নত দেশ আফ্রিকাতে আছে, তারা কিন্তু কার্বন ক্রেডিটটা ব্যবহার করতে পারছে। এখানে একটা ক্লিয়ার একটা সুযোগ আছে। আরও কিছু সুযোগ এখন বর্তমানে উন্মোচন হয়েছে, যে সেটা আমাদের লেবার এক্সপোর্টটা কিন্তু আরও অনেক বেশি ত্বরান্বিত করা যায়। জাপানে, কোরিয়াতে এখানে খুব সুস্পষ্ট চাহিদা তৈরি হয়েছে। সেখানে আমরা সেটা যদি সেই সুযোগটা যদি হাতে নিতে পারি, ইনফ্যাক্ট ওরা এসে এখানে ট্রেনিং দিয়ে নিয়ে যেতে চাচ্ছে, বাধা কোথায় আমি জানি না, তবে তাহলে আমাদের রেমিটেন্সটা আরও অনেক বেশি চাঙ্গা হয়ে যাওয়ার এখানে সুযোগ আছে। এই ধরনের সুযোগ কিন্তু আছে। যেমন PPP, এটা সব দেশে ভালো পারফরমেন্স করে। এটা আমরা কেন করতে পারি না? আমি এখন জানি কেন পারি না, তাই না? কিন্তু এখানে না বললাম এখানে, কিন্তু এটা না পারার কোনো কারণ আমি দেখছি না। তো কাজে এই যে সুযোগগুলো আছে সেগুলোকে আমাদেরকে ঘরে তুলে আনতে হবে। তারপর তো অন্য বিষয় আছে যে আমাদের যে এত বেশি ইনএফিশিয়েন্সি, যেখানে আমি এই যে রিসোর্স মোবিলাইজ করব, আমার রিসোর্স ইউটিলাইজেশনটা যদি এত উইক হয়,
তাহলে আমার রিসোর্স হবে। আমি এই প্রসঙ্গেই বলি, আপনারা হ্যাঁ। পেয়েছেন যে অনেকগুলো প্রকল্পেই এবং এটা আমরা যখন শ্বেতপত্রের কাজ করেছি আমরাও দেখেছি যে মানে আমরা যে সম্পদ দিচ্ছি আসলে অতি মূল্যায়িতভাবে প্রকল্প বাস্তবায়ন করছি। এবং আমরা এর আগে অনেকবার বলেছি যে জনগণও তখন কর দিতে অত উৎসাহ বোধ করে একদম না। তাই। তো আপনি কি মনে করেন যে এই সরকারের উচিত হবে যে প্রকল্পগুলোকে ফিরে তাকানো, বাজেট সামনে আসতে যাচ্ছে, যে এই অনেক অন্তত কিছু প্রকল্পের ব্যাপারে এটার মূল্যায়নকে আবার ঘুরে তাকানো, কোনো ধরনের ইনিশিয়েটিভ কি এখন পর্যন্ত সরকারের কাছে আছে? একটা মত আছে এখানে যে না, যারা প্রকল্প প্রসেসের সঙ্গে জড়িত, সিলেকশন, আইডেন্টিফিকেশন, ইভ্যালুয়েশন, মনিটরিং, এদের দক্ষতা ভালো, কিন্তু ওদেরকে কাজ করতে দেওয়া হয় না। এটা একটা ন্যারেটিভ দ্বারা হয়ে গেছে যে এটা পলিটিক্যাল কারণে। এটা আই ডোন্ট বাই দ্যাট কমপ্লিটলি। হ্যাঁ, আমি মনে করি যে হ্যাঁ, ওখানে ইন্টারফারেন্স যথেষ্ট ছিল এবং যে কারণে এটা আন্ডারমাইন হয়েছে পুরো প্রসেসটা। কিন্তু কতটা দক্ষতা আছে এই বিষয়ে আমি মোটেও সার্টেনটি সাথে বলতে পারছি না। তারপরে মাস্টার প্ল্যান থেকে নিয়ে আমরা যখন ফিজিবিলিটি যাই, এখানে আমরা একটা নামকাওয়াস্তে একটা ফিজিবিলিটি স্টাডি করি। অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি যে ফিজিবিলিটি এক পাতা দু পাতা, মানে অচেনা অপরিচিত কোনো একটা ফার্মকে দিয়ে করানো, এই ধরনের এটা একটা বলার কিছু নাই। তো এইগুলো বেসিক মিনিমাম জিনিস, একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে না আনতে পারে এটাকে, তাহলে ওয়াই হ্যাভ এ প্ল্যানিং মিনিস্ট্রি? আচ্ছা, আমি শেষের দিকে আছি এখন, মানে শেষ প্রশ্ন দিয়ে যেটা করব যে আসলে এটার যে বাস্তবায়ন, এই রাজনৈতিক সদিচ্ছার শব্দটাকে আবার ফিরে যাব কিনা, যে এই বাস্তবায়নের ক্ষেত্রে একটা মন্ত্রণালয় বা দুটো মন্ত্রণালয়ের তো বিষয় না, এটা একটা সার্বিকভাবে যদিও অর্থনৈতিক বিষয়, কিন্তু এটা আমি মনে করি যে অনেকগুলো মন্ত্রণালয়ের অংশ হিসেবে আছে। অনেকগুলো জায়গায় আপনি বলেছেন যে নিয়ম চেঞ্জ করতে হবে বা প্র্যাকটিস চেঞ্জ করতে হবে। এইটার বাস্তবায়নের ক্ষেত্রে আপনি মানে কাকে দায়িত্ব দিবেন যে খুব জোরালোভাবে এটা করতে হবে? এটা তো আসলে বাস্তবায়নের দায়িত্ব তো সব মন্ত্রণালয়। এখন মন্ত্রণালয় লেভেলে আপনার সংস্কার করার ইচ্ছা আছে কিনা? আমরা তো বেসিক যেন একটা হাসপাতাল যদি চালাতে না পারি, আর পুরো মন্ত্রণালয় কী করে আমরা সংস্কার করব, প্রশ্ন ওঠে। আমরা বলেছি তবুও যে আমরা যেহেতু নানা ধরনের পরীক্ষামূলক কাজ হাতে নিতে বলছি, একটা মন্ত্রণালয়ও নেই। হ্যাঁ, কারণ আমি জানি যে মন্ত্রণালয়ের যারা টপ ম্যানেজমেন্ট, তারা মন্ত্রণালয় কি জানেন না। কেউ কি হাত তুলেছেন যে আমার মন্ত্রণালয় করা হোক এই ধরনের? আপনারা দেখতে চাইবেন সামনের দিনে? হ্যাঁ, কেউ একজন এগিয়ে আসবে? তুলেছে। হ্যাঁ, কাজেই আমার মনে হয় যদি একজন দুজনও তোলে, তাদেরকে নিয়ে আমরা একটা পরীক্ষামূলক চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, আমরা, কারণ ওনাদের তো জানা দরকার যে আমার এতগুলো প্রোগ্রাম কোনটার কী অবস্থা, ওখানে কাগজপত্র নাই, আপডেটেড না, ওটা আসলে কি অবস্থা, ওখানে আসলে বিল্ডিংটি আছে কি নেই, ব্যবহার হচ্ছে কি না, এই বেসিক জিনিসের ঘাটতি আছে। একটা হলো যে সাস্টেনেবিলিটি, টেকসইভাবে হবে পরিবর্তন, বা অনেকগুলো বিষয় হয়তো আপনারা বলেছেন যেগুলো হয়তো সামনের দিনে রাজনৈতিক সরকারকে বাস্তবায়ন করতে হবে। আপনি কি মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার তো, মানে অন্তর্বর্তীকালীন সরকার তো অনেকগুলো জায়গায় হয়তো রাজনৈতিক কনসেনসাস বিল্ডিং এর চেষ্টা করবেন? এই ধরনের বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর খতিয়ে দেখা উচিত, কিছুটা তাদের হয়তো সামনের দিনের নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরেও আসতে পারে। এখানে আমার মনে হয় আমরা যদি রাজনৈতিক দলগুলোকে কনভিন্স করতে পারি, কনভিন্স করার কিছু না, এগুলো এত সেলফ এভিডেন্ট, এবং ওনাদেরই একটা সাগ্রহে এগিয়ে এসে বলা উচিত হ্যাঁ এগুলোর কাজগুলো আমরা কিছু হলেও করবো আমাদের মেয়াদে। এটা, এবং এটার জন্য আমার মনে হয় আমাদের সবার পক্ষ থেকে একটা অ্যাডভোকেসি করা প্রয়োজন। এবং এগেন আমি এখানে গুরুত্ব আরোপ করব যে আমাদের সিভিল সোসাইটি এবং ইউথ সোসাইটিকে, যুব সমাজকে এগিয়ে আসতে, এবং তাদের জন্য যদি আমরা কিছু প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি, তাহলে সেটা হবে সবচেয়ে বড় অবদান ইন দ্য লঙ্গার টার্ম। কারণ এই সরকার আর বেশি দিন নাই, এই এজেন্ডাটা ভবিষ্যতে মাঠে নিয়ে যাবে কি, যদি রাজনৈতিক দলদের দে গো ব্যাক টু বিজনেস অ্যাজ ইউজুয়াল, তাহলে উই হ্যাভ মেড নো প্রোগ্রেস অ্যাট অল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে, জনতার মধ্যে, ইউথ সমাজে একটা আগ্রহ আছে পরিবর্তনের, একটা ওনারা স্বপ্ন দেখছেন, এবং এটা নিবৃত্ত করলে সামনে আরও ভয়াবহ
অবস্থা হতে পারে। মুর্শিদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। নিঃসন্দেহে আমরা মনে করি যে এই রিপোর্টটি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবহার করবেন এবং সামনের দিনেও যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য এটা ব্যবহারযোগ্য হবে এবং বাংলাদেশের যুব সম্প্রদায়, জনগণ, যারা আমরা পেশাজীবীর অংশ হিসেবে আছি, নাগরিক সমাজের অংশ হিসেবে আছি, তারাও এটা থেকে বিভিন্ন সময় আমাদের কার্যক্রমে আমরা ব্যবহার করতে পারবো। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করছি। আমরা আজ আলাপ করছিলাম একটা খুবই গুরুত্বপূর্ণ দলিল প্রস্তুত হয়েছে বাংলাদেশের সামনের দিনের অর্থনৈতিক কৌশল নির্ধারণের জন্য পরামর্শ দেওয়ার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছিল। সেই টাস্কফোর্সের রিপোর্ট এখন সরকারের হাতে। আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা নিঃসন্দেহে দেখব সামনের দিনে যে এই দলিলকে কিভাবে অর্থনৈতিক নীতি কৌশলে ব্যবহার করা হচ্ছে। দর্শক, আজ শেষ করব। আমাদের সাথে আবার যুক্ত হবেন আগামীকাল। কথা বলবো কেমন আছে অর্থনীতি এই বিষয় নিয়ে।